What about the fundamental act of desecration, the very erection of the mosque? We forget all that happened? We forget that happened in history? Now, once you accept that that happened in history, and we had evidence in the form of archaeological evidence, how can you shut your eyes? I would say to judges, please be transparent about your ideology when you're on the bench. If he had said all this while he was on the bench, that look, I believe that that he should have then recused himself. So he said, look, I cannot make an objective decision on this matter because I believe that it was a desecration to build the Babri Masjid, although there is absolutely no evidence that the Babri Masjid was built on a broken temple. That there may or may not have been a temple. There may have been centuries between the temple being there and coming down for some other reasons and the Babri Masjid being built. We don't know. নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর যে তলায় যে বেলটা আছে, নোটিফিকেশন আইকনটা আছে, ওটাকে অন করে দিন। কমেন্ট অবশ্যই করবেন, বিরুদ্ধে মত হলেও করবেন, তবে হ্যাঁ যুক্তিসঙ্গত যেন হয় সেই মত। আমি আজকে বলতে চাইছি শেষ নাহি যার, শেষ কথা কে বলবে। 9 নভেম্বর 2019 সালে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, চন্দ্রচূড়, অশোক ভূষণ, এস এ বোবদে এবং এস আব্দুল নাজির ছিলেন এই বেঞ্চের সদস্য। এই বেঞ্চ রাম জন্মভূমি নির্মাণের রায় দিয়েছিল। দীর্ঘদিন পরে এই প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় একটি সাক্ষাৎকারে বললেন, বাবরি মসজিদ নির্মাণ একটি অপবিত্র কাজ হয়েছিল। তার বক্তব্য, মন্দির স্থলে মসজিদ নির্মাণ করায় মন্দিরকে অপবিত্র করা হয়েছিল। তার এই কথা ধরেই মূলত নতুন করে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্ক কিন্তু সেখানেই থামেনি, বিতর্কটা আরেক ধাপ উঠে গিয়েছে। প্রথম বিতর্ক হয়েছিল নিউজ লন্ড্রিতে এই সাক্ষাৎকার দিচ্ছিলেন অভিজ্ঞ সাংবাদিক শ্রীনিবাসন জৈন। তিনি যখন এই অপবিত্র প্রসঙ্গ আসে তখন তিনি বললেন, তাহলে তো মসজিদে রামলালার মূর্তি স্থাপন করলে মসজিদকেও অপবিত্র করা হয়েছিল বলা যেতে পারে। এই কথার উত্তর অবশ্য সেভাবে দেন চন্দ্রচূড়। কিন্তু যেটা নিয়ে আরেকটু বিতর্ক বেড়ে গিয়েছে, এমন বিতর্ক বেড়েছে কেন আইনি সমস্যা সৃষ্টি হতে পারে বলে মনে হচ্ছে অন্তত বিশেষজ্ঞদের কাছে। প্রফেসর মোহনজি গোপাল, যিনি একজন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ, তিনি কালিকট বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে বক্তৃতা দেওয়ার সময় উল্লেখ করেছেন, এই যে চন্দ্রচূড়ের সাক্ষাৎকারের রেস ধরে ফের সুপ্রিম কোর্টে অযোধ্যা রায়ের বিরুদ্ধে একটি কিউরেটিভ পিটিশন দাখিল করা যেতে পারে। কারণ চন্দ্রচূড়ের এই বক্তব্যের সঙ্গে রায়ের অংশ মিলছে না। রাম জন্মভূমি সংক্রান্ত রায়ে কোথাও বলা নেই যে কোনো মন্দির ধ্বংস করে সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছিল। সুতরাং প্রাক্তন প্রধান বিচারপতি এখন যেটা বলছেন তা মোটেও রাম মন্দিরের রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। Then recused himself. He said, look, I cannot make an objective decision on this matter because I believe that it was a desecration to build the Babri Masjid, although there is absolutely no evidence that the Babri Masjid was built on a broken temple. এখানে প্রশ্ন উঠেছে, যদি সত্যি ফের কিউরেটিভ পিটিশন দাখিল করা হয় তাহলে তার ভবিষ্যৎ কি হবে? এই জন্যই বলছি শেষ নাহি যার, শেষ কথা কে বলবে। জানা দরকার কখন এই কিউরেটিভ পিটিশন দাখিল করা যেতে পারে। সকলেই একটা জিনিস বুঝতে পারছেন, কিউরেটিভ মানে হচ্ছে উপশমের ব্যবস্থা, কিওর করা। যদি দেখা যায় বিচার প্রক্রিয়ার নীতি কোনোভাবে লঙ্ঘিত হয়েছে, রায়দানের আগে কোনো একটি পক্ষের কথা আদালত গুরুত্ব দিয়ে শোনেননি, তাহলে সেই পক্ষ কিউরেটিভ পিটিশন দাখিল করতে পারে। সংশ্লিষ্ট বিচারপতি যদি পক্ষপাত দুষ্ট তথ্য প্রকাশ না করে থাকে তাহলেও কিন্তু এই আবেদন পেশ করা যেতে পারে। মূল রায়ে কথা বলা হয়নি যে মসজিদের নিচে কোনো মন্দির ছিল। বলা হয়েছে কি, একটি ধর্মীয় উপাসনা স্থল ছিল, কাঠামো ছিল। কে বলেছিল? আর্কিওলজিক্যাল সার্ভে সমীক্ষায় তাই বলা হয়েছিল, একটি ধর্মীয় কাঠামোকে বলা হয়েছিল, কিন্তু মন্দির ছিল এ কথা বলা হয়নি। আর শুধু তাই নয়, সেই অংশটির নির্মাণের সঙ্গে উপরের যে মসজিদের নির্মাণের মধ্যে দীর্ঘ সময়ের ফারাক, সে কথাটাও কিন্তু এই সমীক্ষায় পাওয়া গিয়েছিল।
চন্দ্রচূড় প্রধান বিচারপতি থাকার সময় আরো বেশ কিছু বিষয়ে বিতর্ক উত্থাপিত হয়েছিল, আপনারা সবাই জানেন। নিজের বাড়িতে গণেশ পূজার সময় সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যাই হোক, তারপরে আরো একটি বিষয় হয়েছিল যে অযোধ্যা মন্দিরের রায়ের আগে তিনি বলেছিলেন তিনি খোদ রামলালার কাছে জানতে চেয়েছিলেন তার কি করা উচিত। যাই হোক, চন্দ্রচূড় অবশ্য বলেছেন এই সমস্ত ঘটনার সঙ্গে বিচার প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তিনি এই সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন। কিন্তু তা তো তিনি দিলেন, সাধারণ বিচার প্রার্থীদের মনে কি এই ঘটনা বিশেষভাবে রেখাপাত করেছিল বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। চন্দ্রচূড়ের সাক্ষাৎকার একটি কথাকে ফের প্রমাণ করে দিল, অযোধ্যা মামলা শেষ হয়েও হইবে না। এই যে ছোট গল্পের মতন শেষ হলো কিন্তু শেষ হচ্ছে না, কতবার হবে, হয়েই চলেছে ছোট গল্প। সেই 1885 সাল, তখন থেকে রাম জন্মভূমি এই মামলা শুরু। হিন্দুদের একটি পক্ষ দাবি করেছিল মসজিদের চবুতরায় মানে গর্ভগৃহে মন্দির গড়ার অনুমতি দিতে হবে। ফয়জাবাদের দেওয়ানি আদালত সে অনুমতি দেয়নি। প্রথমত সেখানে মন্দিরে পুজো দিতে হলে মসজিদের মধ্যে দিয়ে যেতে হবে এবং তাতে অনেক বিভিন্ন ধরনের মানে অপরাধের অভিযোগের পাহাড় জমবে আদালতে, ফৌজদারি সমস্যা বাড়বে বলে মনে করেছিলেন তৎকালীন বিচারক, ফয়জাবাদের বিচারক। পরে আদালত সাফ জানিয়ে দিয়েছিল 356 বছর আগে নির্মাণ হয়েছে, তা নিয়ে নতুন করে মামলার প্রয়োজন নেই। শুধু কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে এই সমস্যা সীমাবদ্ধ ছিল না, শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যেও এই উপাসনা নিয়ে বিতর্ক হয়েছিল, পরে মিটে গিয়েছিল। স্বাধীনতা পূর্ব সময় থেকে স্বাধীনোত্তর কালে এসে সমস্যার পরিধি এবং জটিলতা বাড়তেই থাকে। স্বাধীনতা লাভের পরে 2 বছর কেটে গেল। 1949 সাল 22 এবং 23 ডিসেম্বরের রাতে অভিরাম দাস নামে এক ব্যক্তি দেওয়ালে চড়ে ভেতরে গিয়ে গর্ভগৃহে রামলালার মূর্তি বসিয়ে এলেন। অযোধ্যা পুলিশ থানায় এফআইআর করলো, জানা গেল তালা ভেঙে মূর্তি বসানো হয়েছে। কিন্তু এসব কথা উবে গেল বাতাসে, হিন্দুত্ববাদীরা রব তুলল, রামজি প্রকট হয়ে। তারপরে ঘটে গেল বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা। অবশেষে রাম জন্মভূমি আইনি প্রতিষ্ঠা পেল, ঘটা করে রাম মন্দির নির্মাণ হলো, কোটি কোটি টাকা ব্যয় হলো। তারপরে কি হলো? আর আম পাবলিকের মধ্যে সেরকম উৎসাহ নেই, সেই টাকা দিয়ে কি হলো, মন্দির দিয়ে জল পড়ছে কিনা, রাস্তাঘাটের কি অবস্থা, সেখান কেন হেরে গেল বিজেপি। যাই হোক, সেই নিয়ে আম জনতার মধ্যে যে উল্লাস প্রথমে দেখা গিয়েছিল তা ক্রমেই মুদ্রাস্ফীতি, বেকারি সমস্যা, কৃষকদের আন্দোলনের তলায় ধীরে ধীরে চাপা পড়ে গেল। কিন্তু তা যে নিভে যায়নি, সেটা যে ছায়ে চাপা আগুনের মতো জ্বলছে, সে কথাই মনে করিয়ে দিল প্রাক্তন প্রধান বিচারপতির সাক্ষাৎকার। এরপরে কি আবার আইনি সমস্যা, আইনি ঝামেলা, আবার কি আইনের লড়াই? আমরা দেখব বিশেষজ্ঞরা কি বলেন আগামী দিনে, সেটাও দেখবার মতন। আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।